আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় উদ্ভিদ বিজ্ঞান, প্রোগ্রাম অনার্স চতুর্থ বর্ষ, কোর্স কোড 243007, কোর্সের নাম জীববৈচিত্র্য ও বিবর্তন। এটি আমার 11 নম্বর লেকচার। লেকচারের শিরোনাম ডারউইন ওয়ালেস মতবাদ ও প্রাকৃতিক নির্বাচন। আমি রাশিদা বেগম, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। গত লেকচারে আমি বিবর্তন শুরু করে দিয়েছি এবং ডারউইনের জীবনী আমাদের শেষ হয়ে গেছে। আজকে আরেকজন বিজ্ঞানী আলফ্রেড ওয়ালেস, তার জীবনী দিয়ে শুরু করছি। চার্লস ডারউইনের নাম যখন বলা হয়, সাথে সাথে আলফ্রেড ওয়ালেসের নামও উচ্চারিত হয়। আলফ্রেড রাসেল ওয়ালেস, তিনি জন্মগ্রহণ করেন 1823 সালের 8 জানুয়ারি এবং মৃত্যুবরণ করেন 1913 সালের 7 নভেম্বর। তার বয়স হয়েছিল 90 বছর। তিনি অল্প বয়সেই তার বড় ভাইয়ের সাথে সার্ভেয়ারের কাজ করার জন্য লন্ডনে চলে আসেন এবং 1840 থেকে 1843 সাল পর্যন্ত তিনি বিভিন্ন জায়গায়, ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় সার্ভেয়ারে কাজ করেন এবং 1844 সালে তিনি একটি কলেজিয়েট স্কুলে শিক্ষক হিসেবে যোগদান করেন। সেখানে তিনি ড্রয়িং, ম্যাপ তৈরি এবং সার্ভে করা এই বিষয়গুলির উপরে পড়াতেন। এই সময় তিনি শিক্ষকতার পাশাপাশি অনেক বইপত্র পড়েছেন, প্রকৃতিবিদদের কথা শুনেছেন এবং বিভিন্ন উদ্ভিদ প্রাণীর উপরে অনেকগুলো বই তিনি পড়েছেন। তারপর তিনি H.W. বেটসের সাথে পতঙ্গ প্রাণী সংগ্রহের কাজে তার সহকারী হিসাবে যোগদান করেন, কারণ এই কাজগুলিতে ওনার খুব আগ্রহ ছিল। তিনি জানতে চাইতেন, বুঝতে চাইতেন বিভিন্ন প্রজাতি সম্পর্কে, উদ্ভিদ এবং প্রাণী উভয়ের। এবং তারা দুইজন 1848 সালে ব্রাজিলের অ্যামাজন অঞ্চলে ভ্রমণ করেন। এই সময় তিনি
খেয়াল করেন যে নিকট বৈশিষ্ট্যের বিভিন্ন প্রজাতি কাছাকাছি বা পাশাপাশি ভৌগোলিক অঞ্চলে অবস্থান করে বা বিস্তার করে। 4 বছর পর তারা ফিরে আসেন ইংল্যান্ডে এবং 1852 সালে তিনি আমাজনের জীবজগৎ এবং সেখানকার রোমাঞ্চকর ভ্রমণ কাহিনী তিনি লেখেন। 1853 সালে তার 2টি বই প্রকাশিত হয়। একটি হচ্ছে ট্রাভেলস অন দ্য অ্যামাজন, আরেকটি হচ্ছে পাম ট্রিজ অফ অ্যামাজন। এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়ালেসের কিছু পাখি সংগ্রহ। 1854 সালে তিনি সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার বিভিন্ন দ্বীপে ভ্রমণ করেন এবং প্রচুর পরিমাণে কালেকশন করেন। তিনি প্রায় 1,25,000-এর বেশি নমুনা সংগ্রহ করেছিলেন। এই সময় তিনি আবিষ্কার করেন প্রজাতির ভৌগোলিক বিস্তার এবং প্রাকৃতিক নির্বাচনের নিয়মগুলি তিনি লক্ষ্য করেন। তার মতে প্রজাতি স্থির নয়, প্রজাতির বিবর্তন আছে এবং নিকট বৈশিষ্ট্যের প্রজাতির পাশাপাশি ভৌগোলিক বিস্তার ঘটে। ওয়ালেস যে অঞ্চলগুলো ঘুরেছিলেন সেখানে একটি মানচিত্রে ওয়ালেস লাইন আছে, অর্থাৎ তিনি অস্ট্রেলিয়ান রিজিয়ন এবং এশিয়ার রিজিয়নকে 2টি ভাগে ভাগ করেছিলেন, যেখানকার প্রাণীরা দুরকম। আমরা দেখছি মানচিত্রে ওয়ালেস লাইন। এখানে গোলাপি যে বর্ণীয় গোলাপি যে দাগগুলো আছে এগুলো হচ্ছে এশিয়ান প্রাণীদের বিস্তার, আর হলুদ বর্ণের যেগুলো সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান প্রাণীদের ভৌগোলিক বিস্তার। এটি হচ্ছে ওয়ালেস লাইন। তার সংগ্রহের 2টি কিট। ওয়ালেস এত বেশি পর্যবেক্ষণ পরীক্ষণ করেছিলেন যে তার পক্ষে খুব সহজেই তৈরি করা সম্ভব হয়েছিল কমন ডিসেন্ট, সাধারণ উত্তরাধিকার, ফাইলোজেনেটিক ট্রি, জাতিজনী বৃক্ষ, এবং এটিকে ব্যাখ্যা করেছিলেন। তিনি 1858 সালে চার্লস ডারউইনকে তার মতামত, তত্ত্ব, ব্যাখ্যা এগুলো দিয়ে একটি চিঠি দেন, যেখানে তিনি তার একটি প্রবন্ধ পাঠিয়েছিলেন যার নাম ছিল অন দ্য টেন্ডেন্সিস অফ ভ্যারাইটিস টু ডিপার্ট indefinitely from the original type. ডারউইন তার এই লেখাগুলো পড়ে ভীষণ উৎসাহী হয়েছিলেন
এবং তিনি বুঝেছিলেন প্রাকৃতিক নির্বাচনের সমসাময়িক আরেকজন বিজ্ঞানী হচ্ছেন ওয়ালেস। তিনি বিবর্তনবাদের সম্পূর্ণ কৃতিত্ব তাকে দিতে চেয়েছিলেন, কিন্তু ওয়ালেস সেটি নেননি। পরে ডারউইন, চার্লস লিয়েল এবং জোসেফ হুকার তিনজন মিলে ঠিক করলেন যে ডারউইনের পেপার এবং ওয়ালেসের পেপার একসাথে লিনিয়ান সোসাইটিতে উপস্থাপন করবেন, এবং তাই করলেন। তারপর থেকে প্রাকৃতিক নির্বাচনের আবিষ্কারক হিসেবে এই দুজনের নাম একসাথে উচ্চারিত হয়। মালয়েশিয়ার যে অঞ্চলগুলো তিনি ঘুরেছিলেন, এটি দেখানো হয়েছে এই জাতের কবুতর থেকে এই দুটি জাত উৎপন্ন হয়েছে। এবার ডারউইনের বিষয়ে আসছি। ডারউইনস অবজারভেশনস ডিউরিং দ্য ট্রিপ। ডারউইন যখন জাহাজে ভ্রমণ করছিলেন বিকেলে, তখন তিনি কি কি বিষয়ে অবজার্ভ করেছিলেন সেটি দেখো। Adaptation of plants in the natural environment, birth and survival of different species, fossils of different species that go extinct, fossils of species that have similarity to the existing species. এগুলো তিনি খেয়াল করেছিলেন। এসেন্স অফ ডারউইন, ডারউইনিজম, ডারউইনের তত্ত্বের মূল নির্যাসটি কি? প্রফেসর জি.এল. স্টিভেন্স 1971 সালে তার গ্রন্থ প্রসেস অফ অর্গানিক ইভলিউশনে জৈব বিবর্তনের 5টি বিষয় উল্লেখ করেন। একটি হচ্ছে জিন পরিব্যক্তি, আরেকটি হচ্ছে ক্রোমোজোম অপেরণ, 3 নম্বর হচ্ছে জেনেটিক পুনর্বিন্যাস, 4 জনন অন্তরণ, 5 প্রাকৃতিক নির্বাচন। জিন পরিব্যক্তি দিয়ে মিউটেশন বোঝায় জিনের মধ্যে। ক্রোমোজোম অপেরণ একটি সিস্টেম। জেনেটিক পুনর্বিন্যাস, এটিও একটি বিন্যাস, রিকম্বিনেশন। জনন অন্তরণ, এটি অনেকটা দিক নির্দেশক। প্রাকৃতিক নির্বাচনের ফলে নতুন প্রজাতির উদ্ভব হয়। এবারে আসো ডারউইনের বিবর্তন তত্ত্ব। ডারউইনের অন দ্য অরিজিন অফ স্পিসিস 1859 সালে প্রকাশিত হয়, প্রচারিত হয়, বিপুল প্রচারিত হয় এবং মানুষ সেটিকে খুব পছন্দ করে। সবগুলো কপি বিক্রি হয়ে যায়। সেখানে যে বিষয়টি ছিল সেটি হলো, মূল জিনিসটি ছিল পূর্ববর্তী প্রজাতি থেকেই নবীন প্রজাতির উদ্ভব ঘটে, এবং সেখানে তিনি প্রাকৃতিক নির্বাচনের ব্যাখ্যা দিয়েছিলেন। তার তত্ত্বের মূল বিষয়গুলিকে 5টি পয়েন্ট দিয়ে বোঝানো যায়। 1 নম্বর হচ্ছে অত্যাধিক জন্মহার, ওভার প্রোডাকশন। ওভার প্রোডাকশন হচ্ছে যে কোনো জনগোষ্ঠীতে বা জীবগোষ্ঠীতে বিপুল পরিমাণ বিপুল পরিমাণ
সন্তান সন্ততির জন্ম হয়। কিন্তু দেখা যায় পপুলেশন বা সংখ্যা স্থির থাকে বা স্থিতিশীল থাকে। তার মানে হচ্ছে যতগুলি জন্ম হয় সবগুলি টিকে থাকে না, অনেক মারা যায়, কিছু টিকে থাকে। জীবন সংগ্রাম, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, বেঁচে থাকার জন্য তাদের মধ্যে, প্রত্যেক জীবের মধ্যে সংগ্রাম চলে। এবং এই সংগ্রাম কত ভাবে দেখো, অন্তঃপ্রজাতিক সংগ্রাম অর্থাৎ নিজের প্রজাতির মধ্যে সংগ্রাম হয়, আন্তঃপ্রজাতিক সংগ্রাম অন্য প্রজাতির সাথে সংগ্রাম হয়, উদ্ভিদের সাথে প্রাণীর সংগ্রাম হয়, পরিবেশের সাথে জীবনের সংগ্রাম হয়। এই সংগ্রাম করে কোনো প্রজাতি বা কোনো জীব গোষ্ঠী বা কোনো জীব বেঁচে থাকে, টিকে থাকে, অভিযোজিত হয়। যোগ্যতমের ঊর্ধ্বতন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, কথাটি আমরা অনেক শুনেছি এবং সহজ কথা, যে অভিযোজিত হতে পারবে, পরিবর্তিত হতে পারবে, সেই যোগ্যতম এবং সেই টিকে থাকবে। প্রকরণের উপস্থিতি, দ্য ইউনিভার্সাল অকারেন্স অফ ভ্যারিয়েশন, অর্থাৎ এই টিকে থাকা জীবগুলির মধ্যে বিভিন্ন বৈচিত্র্য দেখা যাবে এবং নতুন নতুন প্রজাতি দেখা যাবে। প্রাকৃতিক নির্বাচন, সব কথার শেষ কথা হচ্ছে ন্যাচারাল সিলেকশন। প্রকৃতি নির্বাচন করবে কে বেঁচে থাকবে, কে থাকবে না, প্রকৃতি বেছে নেবে। এটি হচ্ছে ন্যাচারাল সিলেকশন। এটি নিয়ে আমরা আরেকটু কথা বলবো পরে। এখানে তোমরা বিবর্তনের একটি ছবি দেখতে পাচ্ছ, মানুষের বিবর্তন। এই সুন্দর ছবিটি আমাকে দিয়েছে আমার এক ছাত্রী, নাম প্রিয়া। ছবিটি এঁকে দেওয়ার জন্য প্রিয়াকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবার আসো প্রাকৃতিক নির্বাচন নিয়ে আরেকটু কথা বলি। প্রাকৃতিক নির্বাচনের আগে যে বিষয়গুলো ছিল, যেমন জীবন সংগ্রাম, ওভার পপুলেশন, এগুলো সব কিছুর শেষে আসবে প্রাকৃতিক নির্বাচন। অর্থাৎ এগুলো করার পর প্রকৃতি নির্বাচন করবে কে টিকে থাকবে, কে টিকে থাকার যোগ্য। ডারউইন এই প্রাকৃতিক নির্বাচনকে বোঝানোর জন্য মানুষকে তিনটি বিষয়ে বুঝিয়েছেন। একটি হচ্ছে কৃত্রিম নির্বাচন, আরেকটি যৌন নির্বাচন, আরেকটি অনুকৃতি। কৃত্রিম নির্বাচন, কোন জীব তার নিজের প্রয়োজনে বা নিজের চাহিদায় সে কৃত্রিমভাবে প্রজনন করিয়ে ঘটিয়ে নতুন কোনো জাত তৈরি করতে পারে। যেমন আমরা জানি ঘোড়া এবং গাধার মিলনের ফলে খচ্চরের জন্ম হয়। তবে এটি যে খচ্চরের যে জন্ম হয় সেটি বন্ধ্যা, কাজেই এখানে এটি ঠিক না। বিবর্তনের ক্ষেত্রে এই নির্বাচনটি ঠিক না। যৌন নির্বাচন, এখানে বলা হচ্ছে যে কোনো পপুলেশনে স্ত্রী লিঙ্গের চেয়ে পুংলিঙ্গ বেশি জন্মগ্রহণ করে এবং স্ত্রীলিঙ্গকে বা অপোজিট সেক্সকে
আকর্ষণ করার জন্য সে কিছু বৈশিষ্ট্যের প্রকাশ ঘটাতে চেষ্টা করে এবং ডারউইনের মতে সেই বৈশিষ্ট্যগুলি আস্তে আস্তে তার ভেতরে চলে আসে। এটিও সম্ভব নয়। অনুকৃতি অনুকৃতি হচ্ছে কোনো কিছুকে নকল করা। বলা হচ্ছে প্রয়োজনে কোনো কিছু ঠিক অন্য একটি জিনিসের মতো চেষ্টা করে তৈরি করা। কিন্তু এটিরও কার্যকারিতা নেই। বলা হচ্ছে সেই অনুকৃতি করার পর যে নতুন বৈশিষ্ট্য আসে সেটি প্রজাতিতে সঞ্চারিত হয়, কিন্তু সেটিও সম্ভব নয়। প্রাকৃতিক মিউটেশন ছাড়া কোনো অঙ্গের বিকাশ বা কার্যকারিতা প্রকাশ করা অসম্ভব। তাই পরিবেশের প্রভাবে বা নিজ প্রয়োজনে অঙ্গ প্রত্যঙ্গের বিকাশের যে কথাটি বলা হয়েছে সেটি সম্ভব নয়, এটি প্রমাণিত হয়েছে। ডারউইনের ক্রিটিসিজম। ডারউইনিজম বা ডারউইন তত্ত্বের সমালোচনা। ডারউইনের জীবনকালে যে সমালোচনাগুলো হয়েছে সেগুলো যেমন ধর্মযাজকেরা, বিজ্ঞানীরা, সাধারণ মানুষ সকলেই ডারউইনের সমালোচনা করেছে এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে প্রতি রোববার তাকে নিয়ে বক্তৃতা হতো। ধর্মযাজকেরা সেই বক্তৃতা করতেন। বিভিন্ন পত্র পত্রিকা, বই এগুলোতে তার বিরুদ্ধে অনেক কিছু লেখালেখি হতো। 1860 খ্রিস্টাব্দে অক্সফোর্ডে ব্রিটিশ অ্যাসোসিয়েশনের একটি সম্মেলন হয়। সেখানে তার বিরুদ্ধে বিশপ উইলবারফোর্স ব্যঙ্গ বিদ্রূপ করে বক্তৃতা দেন। সে অনুষ্ঠানে ডারউইন যেতে পারেননি, তবে তার দুই বন্ধু হুকার এবং হাক্সলে গিয়েছেন এবং তারা বিভিন্ন প্রশ্নেরও উত্তর বা ব্যাখ্যা দিয়েছেন। এই সময় ডারউইনের বিভিন্ন ব্যঙ্গচিত্র প্রকাশ করা হতো। তার জীবনকালে তিনি এগুলো দেখে দিয়েছেন। ডারউইনের মৃত্যুর পর 1919 সালে বিবর্তনবাদের বিরুদ্ধে ওয়ার্ল্ড খ্রিস্টান ফান্ডামেন্টালিস্ট অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল। 1923 সালে টেনেসি রাজ্যে একটি আইন পাশ হয়েছিল বিবর্তনবাদ না পড়ানোর জন্য। একবার এক শিক্ষক বিবর্তনের একটি বই ক্লাসে পড়িয়েছিলেন বলে তাকে গ্রেফতার করা হয়েছিল। তবে বিংশ শতাব্দীতে আস্তে আস্তে
বৈজ্ঞানিক মতামতগুলো এসেছে প্রাকৃতিক নির্বাচন নিয়ে, এবং সবাই বিবর্তনটিকে, ডারউইনের বিবর্তনবাদ মেনে নিয়েছে। বিজ্ঞান ভিত্তিক সমালোচনা। ডারউইন বলেছেন, জীবে মিউটেশন বা পরিবৃত্তি ঘটে, কিন্তু কিভাবে ঘটে এবং কিভাবে যোগ্যতম আসে সেটি তিনি ব্যাখ্যা করতে পারেননি। বলা হয়েছে মিউটেশন বা পরিবৃত্তি পরবর্তী বংশে সঞ্চারিত হয়, কিন্তু কি করে হয় সেটিও তিনি বলতে পারেননি। বংশ পরম্পরায় লক্ষণাগুলি যদি যায়, তাহলে সেগুলি লঘু হয়ে যায় না কেন বা পুরোপুরি চলে যায় না কেন সেটিও তিনি ব্যাখ্যা করতে পারেননি। বিবর্তন যদি সঠিক হয়, তাহলে এখনো নিম্ন স্তরের প্রাণীগুলি টিকে আছে কিভাবে? বলা হয়েছে ব্যবহার না হলে কিছু অঙ্গ লুপ্ত হয়ে যায়, তাহলে সেই লুপ্ত অঙ্গগুলি বিলুপ্ত না হয়ে এখনো টিকে আছে কেন? আইরিশ হরিণের একটি বিশেষ ধরনের শিং আছে, এই শিং ক্ষতিকর, তাহলে এখনো আইরিশ হরিণের জন্ম হয় কেন? ব্যাখ্যা দিতে তিনি পারেন। জীবন সংগ্রাম যদি মুখ্য ব্যাপার হয়, তাহলে জীবের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা দেখা যায় কেন? ডারউইন যে ছোট ছোট মিউটেশনের কথা বলেছেন বা পরিবৃত্তির কথা বলেছেন, যেগুলি পরবর্তী বংশ ধরে সঞ্চারিত হয়, সেগুলি যদি সঠিক হয়, তাহলে আকস্মিক মিউটেশন কি? এই দুটির মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ হবে? হার্ডি-ওয়াইনবার্গের নিয়ম যদি সঠিক হয়, তবে বিবর্তন কিভাবে হবে? ডারউইন বলেছেন বিবর্তন ঘটে জনপুঞ্জে, একটি জীবে নয়। তাহলে প্রজাতির উদ্ভব কিভাবে হবে? এটি তোমরা দেখতে পাচ্ছ, সেই হরিণ যেটি শিং বিপজ্জনক। এবারে আমরা আসি নব্য ডারউইনবাদ। নব্য ডারউইনবাদ হচ্ছে ডারউইনের তত্ত্বকে পরিমার্জিত রূপে, পরিবর্তিত রূপে পুনঃপ্রতিষ্ঠা করা। এখানে বিজ্ঞানী ভাইসম্যান বলেছেন, পরিবেশের প্রভাব সোমা প্লাজমে পড়ে, কিন্তু জার্ম প্লাজমে পড়ে না। সোমা প্লাজম হচ্ছে দৈহিক কোষের প্রোটোপ্লাজম, জার্ম প্লাজম হচ্ছে জনন কোষের প্রোটোপ্লাজম, এবং জার্ম প্লাজম থেকে দেহ ভ্রূণ উৎপন্ন হয়। জার্ম প্লাজমে জিন থাকে। তবে পরিবেশের প্রভাবে এবং প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে জার্ম প্লাজমে
পরোক্ষ বিবর্তন ঘটতে পারে, এটি তিনি স্বীকার করেছেন। জি.এইচ. মর্গান বলেছেন, মিউটেশন, জেনেটিক রিকম্বিনেশন এবং জেনেটিক ড্রিফট এই সমস্ত বিষয়ে অভিযোজনের কোনো মূল্য নেই। এইসবের কারণে অটোমেটিক্যালি কোনো নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হয়। আর.এ. ফিশার বলেছেন, প্রাকৃতিক নির্বাচনের ফলে অধিকতর প্রয়োজনীয় বংশাণু অর্থাৎ জিন স্বল্প প্রয়োজনীয় বা কম প্রয়োজনীয় জিনের উপর প্রকটতা দেখায় বা ডমিনেন্স হয়ে থাকে। তিনি বলেন, পরিব্যক্তিক চাপ, নির্বাচন চাপ, জিনের বিতরণ এগুলো নানাবিধ সমন্বিত কারণে বিবর্তন ঘটে। ওয়েলডন, সেমনোরা, ফুলটন, স্যান্ডার, ডেভেনপের্টি ও ভাইস মতামত দিয়েছেন, বিবর্তনে প্রাকৃতিক নির্বাচনের ভূমিকা আছে, তবে জীবন সংগ্রাম বলতে কিছুই নেই। আমরা বলতে পারি নব্য ডারউইনবাদে জীবন সংগ্রামকে বলা হয়েছে প্রতিযোগিতা রূপে এবং প্রাকৃতিক নির্বাচনকে বলা হয়েছে প্রতিযোগিতায় টিকে থেকে বংশধর উৎপাদনের ক্ষমতা রূপে। নব্য ডারউইনবাদে একটি ফ্লোচার্ট দেখো, জিন থেকে অর্গানিজম, মিউটেটেড জিন থেকে চেঞ্জড অর্গানিজম, অর্থাৎ ভেরিয়েশন হচ্ছে বা নতুন প্রজাতির উদ্ভব হচ্ছে। ফ্যাসিলিটেড ভেরিয়েশন থিওরি অফ ইনহেরিটেন্স, এটি হচ্ছে আরো আধুনিক থিওরি। সেখানে বলা হচ্ছে সেলের মধ্যে জিন থাকবে এবং অর্গানিজম হবে, এই জিনের উপর নির্ভর করে অর্গানিজম হচ্ছে। সেলের মধ্যে মিউটেটেড জিন থাকলে চেঞ্জড অর্গানিজম হচ্ছে, অর্থাৎ মিউটেশনটা শুধু জিন লেভেলে হলে হবে না, সেটি কোষের ভেতরে থাকতে হবে, তাহলে পরিবর্তিত প্রজাতি বা নতুন প্রজাতির উদ্ভব হবে। বিবর্তনে প্রাকৃতিক নির্বাচনের ভূমিকা কি? আমরা দেখছি প্রাকৃতিক নির্বাচনে জীবন সংগ্রাম একটি শব্দ আছে, যেখানে জীব সংগ্রাম করে অন্যদের সাথে সংগ্রাম করে টিকে থাকে এবং এটির সাথে মিলে যাচ্ছে প্রতিটি জীবের বংশবৃদ্ধির বিপুল সামর্থ্য হলেও সীমিত সম্পদের যোগানে কোনো পপুলেশনের জীব সংখ্যা স্থিতিশীল থাকে, অর্থাৎ অনেক রিপ্রোডাকশন হয়, অনেক জীবের জন্ম হয়, কিন্তু টিকে থাকে অল্প, যার জন্য জীব সংখ্যা স্থিতিশীল থাকে। তাহলে এটি জীবন সংগ্রামের সাথে মিলে যায়। দুটি ভিন্নতর প্রজনকের যৌন জননের মাধ্যমে ব্যাপক জেনেটিক বিভিন্নতা সৃষ্টি হতে পারে। এই বিভিন্নতাকে অভিযোজিত জাতকের টিকে থাকাকে প্রাকৃতিক নির্বাচন বলে, অর্থাৎ প্রকৃতি তাকে সিলেক্ট করে দেবে কে অভিযোজিত, কে টিকে থাকতে পারবে। পরিবেশের পরিবর্তন ঘটে, পরিবর্তিত পরিবেশে অভিযোজিত জীব বেঁচে যায়। প্রজন্মের পরে প্রজন্ম
অবিরাম প্রাকৃতিক নির্বাচন হতে হতে একসময় একটি প্রজাতি গঠিত হয়, নতুন প্রজাতি গঠিত হয়। এখানে একটি ছবি আছে, টমেটোর বিভিন্ন জাতের ছবি। কি কারণে এরকম হয়েছে এটি তোমরা চিন্তা করবে। এখানে কোন নিয়মটি হতে পারে যার জন্য ভিন্ন ভিন্ন প্রজাতি আমরা দেখতে পাচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। আল্লাহ হাফেজ।